শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। নির্লজ্জ বেহায়া বিজেপি তাদের দালাল নির্বাচন কমিশনার বলে একেবারে এসআইআর নিয়ে আক্রমণ আরো জোরালো করে মেট্রো চ্যানেলে ধর্ণা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে জেলায় জেলায় অশান্তি। দেখুন, একদিকে ভোট শুরু হওয়ার আগে যে অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে, অন্যদিকে পশ্চিম এশিয়ায় অশান্তি, একেবারে যুদ্ধের আবহে তেল এলপিজি নিয়ে আশঙ্কা ক্রমশই বাড়ছে। সেই ছবিটাও আপনাদের সামনে স্পষ্ট করব। এই আলোচনায় আসবো, স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু আলোচনায় আসার আগে যে কথা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনার ঝাঁজ আরো বাড়িয়ে দিলেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে নির্লজ্জ বেহায়া বিজেপি তাদের দালাল নির্বাচন কমিশন, এই লজ্জা ঢাকার জায়গা নেই, আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। দেখুন, প্রথমে পথে নেমে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে একেবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশ পর্যন্ত জানিয়েছেন। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একেবারে ধর্নায় বসে পড়লেন, আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়ে দিলেন। আমি এখানেই অভ্রর কাছে আসবো। অভ্র, এসআইআর ইস্যুতে আমি বলছি, যেভাবে আক্রমণ আরো বাড়াচ্ছেন, তীব্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইভাবে ধর্মতলা থেকে মেট্রো চ্যানেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্বাচনী প্রচার শুরু করে দিলেন? দেখুন, একটা কোল্ড ড্রিঙ্কের বোতলকে যদি আপনি 5 দিন আগে ওপেনার দিয়ে খোলেন, তারপরে 5 দিন বোতলটা রেখে দেন, যেমনি ঝাঁজ থাকে না, তৃণমূলের এই যে আন্দোলন না কী সব বলছেন, এতেও কোনো ঝাঁজ বা কিছু আছে বলে আমার মনে হয় না। আর উল্টে কি হয়েছে, উনি ধর্ণা দিতে গেছেন, উল্টে প্যারা টিচাররা ওখানে গিয়ে প্রোটেস্ট করছে ওনার বিরুদ্ধে। এই তো অবস্থা। তার মানে মানুষের স্বতঃস্ফূর্ত যে রোষ, সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সেটা কিন্তু আলটিমেটলি আছড়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের মহান নেত্রীর ওপরে। আর আরেকটা জিনিস, মহান নেত্রী সুপ্রিম কোর্টে যে একটা পিটিশন নিয়ে গেছিলেন, 12টা প্রেয়ার ছিল, একটা তো সুপ্রিম কোর্ট শোনেনি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে স্টেট গভর্নমেন্ট কোনো ধরনের কোঅপারেশন করেনি বলে কিন্তু জুডিশিয়াল অফিসারকে রিক্রুট করতে হলো। এবং যে 22 জনের কথা উনি বলেছেন প্যারেড করাবেন নাকি। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ এরকম থেকে থাকে যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, সেটা তো দেখিয়েছে তৃণমূলপন্থী বিএলওরা, তৃণমূলের অফিসাররা, যারা একদম পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে এটা হয়েছে, ভাইপোর ইনস্ট্রাকশনে এটা হয়েছে, তাই আজকে এই অবস্থা। আমি বলছি, যা কিছু প্রবলেম হলো সবটা দায় কিন্তু তৃণমূল কংগ্রেসের। আর আমরা যেন ভুলে না যাই যে অশোক দাস নামক একজন বিএলওকে এমন মানসিক নির্যাতন এবং থ্রেট এই তৃণমূল কংগ্রেস করে যে ওই বিএলও কিন্তু সুইসাইড করতে বাধ্য হয়েছিলেন। যাদবপুরে থাকেন, যাদবপুর এরিয়ার একজন কাউন্সিলর। কিন্তু আমরা এটাও ভুলে যাইনি, সুপ্রিম কোর্ট কি বলেছিল, সর্বোচ্চ আদালত, রাজ্য সরকার, নির্বাচন কমিশন, দুটো সাংবিধানিক সংস্থা, তারা একে অপরের ঘাড়ে দোষটা পাচ্ছে, নিরুপায় হয়ে এই নির্দেশ দিতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। একেবারে জুডিশিয়াল অফিসারকে যুক্ত করতে হয়েছে, বিচার ব্যবস্থাকে যুক্ত করতে হয়েছে, একেবারে বিবেচনাধীন রয়েছে যাদের নাম। দেখুন, এবার আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বললেন দেখুন। চলো যা, আজকে কলকাতাতে কার জন্য ধর্ণা? বেকার যুবকের জন্য না, শিল্পের জন্য না, কৃষকের জন্য না, নারী সুরক্ষার জন্য না, শিক্ষার জন্য না, স্বাস্থ্যের জন্য না, আরো বন্দর, আরো বিমানবন্দর, আরো রেল লাইনের জন্য নয়। মমতা ব্যানার্জি কলকাতাতে বসে আছেন ধর্নাতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। এই লড়াই আমাদের, পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন অনুপ্রবেশকারী মুসলিমদের জন্যই এই ধর্ণা। শুভেন্দু অধিকারীও বললেন। অর্ণব, না, কোথায় হচ্ছে অনুপ্রবেশকারী? এই যে 60 লক্ষ যাদেরকে অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, তাদের মধ্যে 5টা জেলা যদি আপনি দেখেন যারা হচ্ছে মুসলমান অধ্যুষিত, 38 লক্ষ হচ্ছে তার মধ্যে।
এবং একেবারে ধরে ধরে আমি আপনাকে বলছি সুজাপুর, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, রতুয়া, রামনগর, এই প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে পরিমাণ ভোটে, যে মার্জিনে তৃণমূল কংগ্রেস 21 সালে জিতেছিল, তার থেকে বেশি মার্জিন রেখে সেইখানে কিন্তু নাম এই ধরনের বিবেচনাধীন তালিকায় নেওয়া হয়েছে। এই যে একটা সম্পূর্ণ প্যাটার্ন, একটা মেটিকুলাস ডিজাইন, সেই যে ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যে 5 লক্ষ মানুষ, যে 5 লক্ষ মানুষকে ডিলিট করে দেওয়া হয়েছে, তারা কারা? আপনি তো অলরেডি 58 লক্ষ যখন প্রথমে বাদ দিয়েছিল, মৃত ভোটার, শিক্ষক ভোটার, ডাবল এন্ট্রি সবগুলো তো তখন দেখানো হয়েছিল। আবার নতুন করে আপনি যে কাজটা করছেন, এই করার মানেটাই হচ্ছে আপনি জীবিত মানুষকে মৃত করছেন। এবং শুধু জীবিত মানুষকে মৃত করছেন না, আপনি বুঝতে পারছেন বাংলা আপনি জিততে পারবেন না, কোনোভাবে পারবেন না বলে আপনি নির্বাচন কমিশনকে ব্যবহার করে, যেটা একটা সাংবিধানিক বৈধ সংস্থা, তাকে আপনি সম্পূর্ণ নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এমন একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করার চেষ্টা করছেন, যে পদ্ধতিতে আপনারা পশ্চিমবাংলায় ঘুরপথে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন। কিন্তু এই যে কাজটা, এই কাজটার জায়গায় মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর পশ্চিমবঙ্গের সরকারের শীর্ষে রয়েছেন, এতৎ সত্ত্বেও তিনি আজকে তার সেই ফায়ার ব্র্যান্ড যে চরিত্র, সেই চেহারা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি কিন্তু রাস্তায় নেমে গিয়েছেন, তিনি প্রতিবাদী। এইখানেই তো অব্ররা প্রশ্ন তুলছে, এটা কাদের জন্য হলো? এটা তৃণমূলের জন্য হলো। কারণ যখন, এক সেকেন্ড বলছি তো আমি, অব্র দাঁড়াও, প্রশ্নটা বলতে দাও। কেন যখন সর্বোচ্চ আদালতে পর্যন্ত এই প্রসঙ্গ উঠেছে যে রাজ্য সরকার কেন সহযোগিতা করেনি, রাজ্য সরকার যদি সহযোগিতা করতো তাহলে তো ভিন রাজ্য থেকে আনতে প্রয়োজন পড়তো না। গ্রুপ ডি অফিসার তখন কেন দেওয়া হয়নি? আপনি বলতে পারবেন কাজ করেছে 5 লক্ষ 64 আমি একবারে বলতে পারবেন যে 40 বছর বয়সে যারা দাদু হয়েছিল তারা জালি ভোটার না? যেটা কিছুক্ষণ আগেই আমি বলছিলাম যে সর্বোচ্চ আদালতে প্রথম কেন রাজ্য সরকার তালিকা দেয়নি তা নিয়ে অভিযোগ উঠেছিল। 2 নম্বর হলো, যখন রাজ্য সরকার তালিকা দিল তাতেও বিস্তর অসঙ্গতি এবং ত্রুটি রয়েছে। গ্রুপ ডি যে অফিসারের তালিকা দিল, তা সেখানে গ্রুপ সি সেইখানের বেতনের নিরিখে দেওয়া হয়েছিল, গ্রুপ বি অফিসারের তালিকা দিয়েছিল, তা নিয়ে বারবার করে প্রশ্ন উঠে গিয়েছিল। এবার আপনাদের সামনে রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে কিভাবে আক্রমণ শানিয়েছেন। তুমি মুখ্য নির্বাচনী কমিশনার না হলে আঙুল কেটে দিতাম। মুখ্য নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণে তৃণমূল সাংসদ। দেখুন, আমরা মানব না। এই যে ড্রাফট ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো আমরা? আমরা তো মানতে পারি না। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। বেনজির আক্রমণ শানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চয়নদা, দেখুন, এই আক্রমণ উনি যেমন ভাষায় কথা বলতে বলতে সব তেমন ভাষাতে কথা বলবেন। আমি যে প্রসঙ্গতে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গটা একটু আসে। আজকে আপনারা যেটা দেখাচ্ছেন সকাল থেকে দুপুরের একটু পর থেকে দেখছি উনি অবস্থানে বসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। দুটোর কিছু আগে আমি দেখছিলাম, ওনার বক্তব্য শুনছিলাম। বিষয়টা হচ্ছে যে বিসর্জনের পর ঢাকিয়ে এসে লাভ কী? আমরা প্রথম থেকেই এর মধ্যে কোনো রকম লুকোছাপা নেই, অভ্রদের কোনো রকম দোষ দিচ্ছি না, কারণ অভ্ররা যা বলেছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে। সেই এজেন্ডাই আরএসএস এবং বিজেপির এজেন্ডা নিয়েই নির্বাচন কমিশন কাজ করছে। একদম নির্দিষ্টভাবে একটা লক্ষ্য করে, একটা লক্ষ্যমাত্রা ধার্য করে সেই সব মানুষদের নাম ছাঁটাই হচ্ছে এবং সেভাবেই বলা হচ্ছিল। এখানে বিরোধী দলনেতাও সেইভাবেই কথা বলছিলেন। আমাদের সাধারণ সম্পাদক পার্টির তিনি বারবারই বলছিলেন এইরকম এসআইআর কিন্তু বৈধ নয়, এটাকে বাতিল করা উচিত। যখন আমাদের কাছে প্রসঙ্গটা এলো পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা পরিষ্কার বললাম যে আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা হোক, মৃত ভোটার ভুয়ো ভোটারের নাম বাদ যাক, কিন্তু একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। এই ব্যাপারটাতে গিয়ে দেখলাম যে এক গাদা লোকের নাম বাদ গেল। লজিক্যাল ডিসক্রিমিনেশনের ব্যাপারে আমরা পরিষ্কার প্রথম থেকে বলছি, বিহারে হয়নি, আমাদের এখানে এই পদ্ধতি এলো কী করে?
একদম স্পষ্টভাবে আমরা গতকাল আমাদের লিডারশিপ যখন আমাদের এখানকার নির্বাচন কমিশনারের কাছে গিয়ে কথা বললেন, আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে এইভাবে আপনারা ভোট করাতে পারবেন না, ভোটার ছাড়া ভোট হয়। একগাদা মানুষকে আপনারা ভোটার বিবেচনাধীন রাখছেন, আবার ভোটার তালিকার বাইরে রাখছেন। আমরা এখানে স্পষ্টভাবে আরেকটা কথা যোগ করতে চাইছি, এই আপনাদের চ্যানেলের মাধ্যমে উচিত ছিল নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক করা। সর্বদলীয় বৈঠক মুখ্যমন্ত্রী ডাকেননি, ডাকলে প্রতিটি দলের অবস্থান স্পষ্ট হয়ে যেত, মুখ্যমন্ত্রী বুঝতে পারতেন যে আমাদের অবস্থানগুলো আমরা কী কী। আমাদেরকে তো শূন্য টিটকেরি দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের জনসমর্থনের ভিত্তিটা তাদের কাছে পরিষ্কার ছিল না। আমরা 3 দিন ধরে বোঝাচ্ছি বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমাদের জনসমর্থনের ভিত্তিটা ঠিক কোথায়। আমরা স্পষ্টভাবে যেটা আরও এখানে জানাতে চাইছি, এখানে ফুল বেঞ্চ আসলে নির্বাচন কমিশনার আসবেন, সর্বদলীয় বৈঠকের দাবি জানাচ্ছেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, একজন জনপ্রতিনিধি, তিনি বেনজির ভাষায় আক্রমণ শানালেন সুমনদা মঞ্চ থেকে। না, এটা প্রথম কথা হচ্ছে, কোনো রাজনৈতিক দল যদি হতো, রাজনৈতিক দলের মঞ্চ থেকে রাজনৈতিক ভাষায় মানুষে কথা বলে, আক্রমণ করে, রাজনৈতিক ভাষায় সব কিছু হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক গ্যাং, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। এবার গ্যাংয়ের সদস্যরা তাদের ভাষায় কথা বলবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নেত্রীর কাছে নম্বর বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এই ভাষাতেই আক্রমণ করেছেন। তা এর জন্যে আমি অবাক হইনি। ওনারা আঙুল কাটবেন, হাত কাটবেন, পা কাটবেন, বাংলাতে, বাংলার মাটিতে গণতন্ত্রকে শেষ করবেন। দিদি পরিবর্তনের ডাক দিয়েছিলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ডাক দিয়েছিলেন 2011 সালে। আজকে সব ধূলিসাৎ হয়ে গেছে। আজকে প্র্যাকটিক্যালি কি উঠে এসছে, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন হুডলামসরা যে ভাষায় কথা বলছে, এটাই হচ্ছে তৃণমূল, এটাই তৃণমূলের চরিত্র, এটাই তৃণমূল কংগ্রেস। মানুষ দেখুন, কংগ্রেস শব্দটাকে ধার করে নিয়ে জুড়ে দিলে জাতীয় কংগ্রেস হওয়া যায় না। কংগ্রেসের কোনো একজন নেতা কে দেখান আপনি এই ভাষায় কথা বলে। মাননীয় রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়ের ভাষা দেখুন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সঙ্গী সাথীদের ভাষা দেখুন। সেই জন্য বারবার বলি, তৃণমূল কংগ্রেস ইজ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। আর গ্যাংকে যখন আপনি ক্ষমতার অলিন্দে রাখবেন, তার পরিণতি যা হওয়ার সেটাই হয়েছে। আজকে লোক দেখানো উনি ধর্ণা করছেন, কোথায় তিনি ছিলেন যেদিন প্রথম আওয়াজ তুলেছিল রাহুল গান্ধী? রাজনৈতিক দলের পরিণতি কি হবে সেটা সময় বলবে, সেটা জনগণ ঠিক করবে। কিন্তু আজকে পুরুলিয়া কিভাবে রণক্ষেত্র হয়ে উঠল বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে, সেই ছবি আপনাদের সামনে রাখবো। বলরামপুরে বিজেপি বিধায়কের গাড়িতে হামলা হলো, বিজেপির পতাকা লাগানোর সময় হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ। দেখুন সেই ছবি। পুলিশ দেখবো আমরা চাইছিল একটাই থাকে মেলে 25 টাকা। দেখুন কিভাবে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে গাড়ি। বিজেপির পতাকা লাগানোর সময় হামলা করা হয়, এমনটাই অভিযোগ। ইট বৃষ্টিতে কয়েকজন আহতও হয়েছেন, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। প্রদীপদার কাছে আসবো, যে বিরোধীদের কোনো সভা হলে, কোনো মিছিল হলে সেখানে হামলার ঘটনা ঘটবে, সেখানে আটকানো হবেই, সেটা বিক্ষোভ দেখানো হবেই। শাসক দলের ওরফে বারবার এই অভিযোগ ওঠে। কেন প্রদীপদা? এক, দুই হচ্ছে পরিবর্তন যাত্রা এভাবে বাধা দিয়ে বিজেপির সুবিধাই কি করে দিল না তৃণমূল শাসক দল? না না, এখানে আসলে পরিবর্তন কিসের পরিবর্তন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে। আসলে পরিবর্তনটা হয়নি 2011-র পরে। এই 2011-র আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, তার বিভিন্ন জায়গায় এভাবেই আটকানো হতো এবং সেই আটকানোর কথা বলে তিনি পরিবর্তন করেছেন। এখন আবার নতুন পরিবর্তন যারা করতে চাইছেন, তাদের কতটা জনসমর্থন আছে বা নেই সেটাও তো একটা প্রশ্নচিহ্ন তৃণমূল কংগ্রেস তুলছে। তাহলে তাদের এই পরিবর্তন যাত্রায় আমি যদি এখন তৃণমূল কংগ্রেস বলতে পারে এটা হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব তাদের, কিন্তু যাই হোক, যখন একটা পরিবর্তন যাত্রা হচ্ছে বা যাই হচ্ছে, সেখানে এই ধরনের ভাঙচুর,
এইটা তার মানে একটা বড় প্রশ্নচিহ্ন পুলিশ প্রশাসনের ওপরে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসেছেন, এসআইআরের জন্য সুপ্রিম কোর্টেও গেছেন, কিন্তু একটা ওনার প্রতি সাধারণ মানুষের অনেক মানে আশা বেড়ে যাচ্ছে যে প্রত্যেকটা ইস্যুতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন না। তাহলে যখন চাকরি যে দুর্নীতি হচ্ছে, 26,000 চাকরি চলে যাচ্ছে, তাদের জন্য, তাদের সুরাহার জন্য তিনি কেন এখানে বসলেন না? আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এত বোম হয়, এত শিশুর প্রাণ যায়, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অসুবিধা, পুলিশের বিরুদ্ধে তিনি তো নিজেই বলেন যে তিনিই সরকার, তিনিই বিরোধী। আপনাদের চ্যানেলে কদিন আগেই আমরা দেখেছি। ফলে সেইখানে নিজের প্রশাসনের গাফিলতির ব্যাপারেও দৃষ্টি আকর্ষণের জন্য তাকে এসআইআর নিয়ে শাসক দলের এই ধর্ণা অবশ্যই ভোটে কতটা ডিভিডেন্ড দেয় অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে, ভোটই কথা বলবে। ধর্ণা মঞ্চে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখব। নির্বাচিত জনপ্রতিনিধি কাউকে হিয়ারিং এ ডাকা হয়েছে, কাগজ জমা দেওয়ার পর আন্ডার অ্যাডজুডিকেশন, মানে তাদের নাম বিচারাধীন বা অমীমাংসিত। তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকারের রাষ্ট্রমন্ত্রী গুলাম রাব্বানির নাম আন্ডার অ্যাডজুডিকেশন, শশী বাজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, ময়নাগুড়ির বিডিওর নাম আন্ডার অ্যাডজুডিকেশন, মুর্শিদাবাদের এমএলএ কংগ্রেস প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বাইরন বিশ্বাস, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমাদের বক্তব্য খুব সহজ, 7 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। সংবাদ মাধ্যমের যারা রয়েছেন তারা হয়তো একটু আশ্চর্য হবে যে অভিষেক ব্যানার্জি বলছেন আপত্তি নেই, অসুবিধা নেই। 7 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, 7 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। এই 7 লক্ষ মানুষ 2024-এ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই 7 লক্ষ মানুষ ভারতবর্ষের ক্যাবিনেটে কে কোথায় বসবে ঠিক করেছে। এই 7 লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই 7 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে তাহলে এই 7 লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবেই আমাদের দাবি। আর যতদিন এই 7 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার, তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার পাবে না এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, আন্দোলনে থাকবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র দলনেত্রী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে নয়, যিনি সাধারণ একজন নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে মামলা করে মানুষের জন্য লড়াই করতে গেছে। ভারতবর্ষে 28টা রাজ্য রয়েছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কোন মুখ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, দলনেতাকে, দলনেত্রীকে ভারতবর্ষের 140 কোটি মানুষ দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে মানুষের পক্ষে সওয়াল করতে দেখেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমাদের যে দাবিগুলো প্রথম দিন থেকে ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, গণেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন,
তৃণমূল অন্য ধাতুতে তৈরি। তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। আমি আজ থেকে 1 বছর আগে বলেছিলাম যে 2026-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন চতুর্থবার মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করবে, ক্ষেত্রে লড়াই করবে, তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজও বাড়বে, শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। 1 বছর পর একই কথা বলছি। ময়দানে লড়াই হবে, ময়দানে দেখা হবে। কিন্তু যারা ভাবছে আমি যখন ইচ্ছা মানুষকে নোটবন্দির নামে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেব, 140 জন মারা গেছিল এই অপরিকল্পিত নোটবন্দি ঘোষণা করার কারণে। আজকে অপরিকল্পিত এসআইআর ঘোষণা করার কারণে প্রায় 172 জন সহনাগরিক সহরাজ্যবাসীকে আমরা হারিয়েছি। একাধিক বিএলও পরিবারের মধ্যে রয়েছে। এর মধ্যে 60% বেশি মানুষ হিন্দু। এর মধ্যে যেমন সংখ্যালঘু রয়েছে, সংখ্যাগুরু রয়েছে, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, সব ধর্মের প্রতিনিধিরা, সব জাতির মানুষ, দলের মানুষ, বর্গের মানুষ, বর্ণের মানুষ রয়েছে। তারা সবাই আজকে এই মাটির জন্য প্রাণ দিয়েছে। তাদের বলিদান বা তাদের প্রাণ, যে প্রাণগুলো অকালে ঝরে গেছে, আমরা বৃথা যেতে দেবো না। এটা আমাদের শপথ। আজকে যে বিজেপি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডারা ভেঙেছিল, আমরা ভুলে যাইনি। বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বলছেন তিনি অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। বাঙালি ভুলে যায়নি। দেশের প্রধানমন্ত্রী তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। বাঙালি ভুলবে না। যেভাবে বাঙালিকে আপনারা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করেছেন, 2021-এ কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। আজকে আমরা এই মঞ্চে 10 কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। এখানে যারা বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিল আজ থেকে 5 বছর আগে, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর এরা দিল্লির তাবেদারি, কৃতদাসত্ব আর তল্পিবাহকতা করে মানুষের জলের, রাস্তার, বাড়ির টাকা আটকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলেছিল, আর হায় ভারতবাসীর পোড়া কপাল, আজকে দেশ কার থেকে পেট্রোল কিনবে ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলা কি বাস্তবায়িত করে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী দেখিয়েছে। তোমরা বাড়ির টাকা আটকেছ, রাস্তার টাকা আটকেছ, গরিব মানুষ জব কার্ড হোল্ডারের 100 দিনের টাকা আটকেছ। মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে 100 দিনের টাকা দিয়েছে, বাড়ির টাকা দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যুব সাথী দিয়েছে। যারা বিজেপি হয়ে গলা ফাটাতো, এখন দেখছি তারা যুব সাথীর লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তারা জানে যদি দেয় মমতা দিয়ে দেবে। যার নামে এতদিন গলা ফাটিয়েছ সে তোমার অধিকারের প্রাপ্য টাকা রিমোট কন্ট্রোলের বোতামের মতো টিপে আটকে দিয়েছে। যারা জলের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, বাড়ির টাকা দেয় না, তারা বলছে আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার দেবো। আমাকে নিয়ে বিজেপির খুব গায়ে জ্বালা। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির ছোট বড় মাঝারি
সেজো মেজো যত নেতা আছে সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি বলছি খুব একটা ছোট্ট প্রপোজাল আপনাদের দিচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার প্রায় 2.5 কোটি মহিলাকে 2,42,00,000 বেশি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সাধারণ হলে মাসে 1500 টাকা আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। পাশে আসাম আর এক পাশে ত্রিপুরা, একদিকে বিহার একদিকে উড়িষ্যা, তার পাশে মধ্যপ্রদেশ, তার উপরে উত্তরপ্রদেশ, একদিকে রাজস্থান একদিকে গুজরাট। যে রাজ্যগুলোর নাম নিলাম সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া, বাংলার 2.5 কোটি মহিলাকে কোনো শর্ত ছাড়া, নো কোয়েশ্চেন আস্কড, নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিঃশর্ত ভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখাক। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আপনারা দেখছেন এসআইআর নিয়ে একেবারে যুদ্ধ তুঙ্গে, আক্রমণ পাল্টা আক্রমণ, যুদ্ধ মধ্যপ্রাচ্যেও, পশ্চিম এশিয়াতেও। এবার আপনাদের সামনে রাখবো এই যুদ্ধে যতটা আশঙ্কা তৈরি হয়েছে তেল নিয়ে এবং গ্যাস নিয়ে। 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার, হঠাৎ ফিরল পুরনো নির্দেশিকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের যোগানে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। ইরানের হুমকিতে হরমুজ প্রণালীতে আটকে অসংখ্য জাহাজ ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4-5 দিনের স্টক রয়েছে। আর তাই পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। 21 দিনের আগে নতুন করে বুকিং নয়, দাবি ডিস্ট্রিবিউটরদের। আর এখানেই ডিস্ট্রিবিউটররা আশঙ্কা করছেন বিকল্প রাস্তা না খুললে কি হতে পারে। এলপিজি নিয়ে এই আশঙ্কায় রয়েছেন ডিস্ট্রিবিউটররা। বায়োমেট্রিক কেওয়াইসি না করলে উজ্জ্বলা প্রকল্পেও বুকিং বন্ধ। নতুন স্টক না এলে পর্যন্ত কমার্শিয়াল গ্যাসেও সংকটের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। বুঝতেই পারছেন যে পরিস্থিতি জায়গা এই মুহূর্তে রয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের আমেজে এই মুহূর্তে সবথেকে বড় বিপদ সংকেত হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিন গোটা দেশ জুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের স্টক রয়েছে। ফলত এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে যে 4 থেকে 5 দিন বাদে সাধারণ মানুষ যদি গ্যাস বুকিং করেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি সঠিক সময় গ্যাস পাবেন। এলপিজি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরদের তরফে বলা হচ্ছে যে ইতিমধ্যে যে ফরমান সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে জারি করা হয়েছে যেখানে 21 দিনের মাথাতে পরবর্তী বুকিং পাওয়া যাবে। কিন্তু এই যুদ্ধের যে প্রসেস বা যে প্রক্রিয়া ইতিমধ্যে চলছে তা থেকে আরম্ভ করে এই 4 থেকে 5 দিন পরে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি, একটা প্রশ্ন কিন্তু উঠছে। ক্যামেরা কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, যুদ্ধ লাগলে খুব স্বাভাবিকভাবেই এই আশঙ্কার জায়গাটা তৈরি হয়, সেটা হচ্ছে জ্বালানি নিয়ে। এই জ্বালানির আশঙ্কার জায়গা থেকে ডিস্ট্রিবিউটরদের কি বক্তব্য, গ্রাহকরাই বা কি বলেছেন, পরপর দেখুন। রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে, বড় বড় কাস্টমারদেরকে সাপ্লাই এখন আর দেওয়া হচ্ছে না। যারা বড় সিলিন্ডার ইউজ করেন, যেরকম আমাদের 425 কেজি সিলিন্ডার আছে, তাদের সাপ্লাই রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। যারা 47 কেজি সিলিন্ডার ইউজ করেন তাদেরও মোটামুটি এইচপিসি বিপিসি সাপ্লাই বন্ধ হয়েছে। ইন্ডিয়ান অয়েলেরও হয়তো আজকালের মধ্যে বন্ধ করে দেবে। 19 কেজিও আস্তে আস্তে সেই জায়গায় যাবে। কাস্টমাররা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটা লক্ষ্য রাখছে এখন। এলপিজি এবং ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে এটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমরা কতটা এলপিজি এবং ন্যাচারাল গ্যাস রাশিয়ার উপরে আমরা নির্ভরশীল এক্স্যাক্টলি আমার সেটা জানা নেই। সেভাবে প্রবলেম কিছু ফেস এখনো স্টার্ট করিনি, করতে তো হতে পারে, শুনছি তো, তাই আমাকে আজকে এসছি। তো আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্রান্সফার করতে এসেছি, তো আমাকে বলছে যে 21 দিন টাইম লাগবে, একটু টাইম টেকেন ব্যাপার আছে। তো এখন করলে বোঝা যাবে। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে, অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না না। তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে। কারণ এদের যদি 4-5 দিনের স্টক যদি শেষ হয়ে যায় তখন তো এটা প্রচণ্ড বড় হ্যারাসমেন্ট হয়ে যাবে। কাল সন্ধ্যে থেকে ফোনে বুক হচ্ছে না। হ্যাঁ, আমি আজ যার জন্য অফিস না গিয়ে এই বুকিং নিয়ে চলে এলাম। মানে কি করব, আর ওই আমি রিপোর্টটা শুনলাম যা, অফিস যাইনি, মানে বুঝতে পারছেন, সামান্য একটা গ্যাসের জন্য একটা মানুষ অফিস যায়নি। আমি তো এক প্রকার মিথ্যা কথা বললাম যে আমার জ্বর এসছে, শরীরটা খারাপ। এখানেও বলছে আপনি সন্ধ্যের পর থেকে চেষ্টা ট্রাই করুন।
আমি এখানে এলাম এই জন্যই ভাবলাম যে এখানে যাও করে নিয়ে চলে যাবো আজকে। সেই বুকিংটা অন্তত থাকলেও নিশ্চিন্ত থাকতে পারবো। আমার আর বেশি দিন চলবে না, হয়তো একটা গ্যাস থাকতে থাকতে একটা বুকিং করি তো, তা তো আমি বলছি আর 15 ডেজ ম্যাক্সিমাম চলতে পারে। একেবারে বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ কতটা ভোগান্তির মধ্যে। তারা বলছেন আমরা না খেয়ে থাকবো নাকি। স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়িয়ে, কারণ যে পুরনো নির্দেশিকা 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার আবার ফিরে এলো। পশ্চিম এশিয়ায় এই যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যে ভয়ঙ্কর অবস্থা, তাতে ভারতে রান্নার গ্যাসের যোগানে বিরাট আশঙ্কার জায়গা। অনির্বাণদার কাছে আমি এই জায়গা থেকেই আসবো। অনির্বাণদা, এই আশঙ্কার থেকে বেরোনোর উপায় কি? একদম প্রথম দিন থেকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে তেল, গ্যাস, এই দুটোতে তো ভয়ঙ্করভাবে টান পড়বে। না, একদমই তাই। এবং দেখো, সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 33 কোটি লোক যারা গ্যাস ব্যবহার করেন বাড়িতে উজ্জ্বলা প্রকল্প ধরে, এবং তার সঙ্গে সঙ্গে সারা বছর ধরে যদি আমরা পরিসংখ্যান দেখি, প্রায় মানে 35 মিলিয়ন মেট্রিক টনস আমাদের এই গ্যাস সারা বছর ধরে কনজামশন হয়। সরকার যেটা চাইছে সেটা হচ্ছে এক্ষুনি সাধারণ মানুষের মনেও কিন্তু একটা প্যানিক হয়ে গেছে, এবং এই যে ডবল সিলিন্ডার বুকিং করে রাখা সেটাকে আটকানো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কার জায়গাও তৈরি হয়েছে পাপিয়া, সেটা হচ্ছে গ্যাসের দাম আবার বাড়বে কিনা। যখন যুদ্ধটা শুরু হয়নি তার আগে অবধি সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে গ্যাসের দামটা কমানো হবে, কারণ গ্যাসের দাম অনেক দিন ধরে বেড়ে রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, গ্যাসের দাম কমেছে, কিন্তু ভারতবর্ষে তেলের দাম কমেনি। প্রত্যেক মাসের 1 তারিখে আপনারা জানেন এই গ্যাসের দাম নির্ধারিত হয় এবং সাধারণ মানুষের কাছে সেটা প্রকাশ করা হয়। প্রত্যেক মাসেই মানুষ আশা করে বসে থাকে, এখনও অবধি গ্যাসের দাম কমেনি। আমি চাইবো এই আবহে যাতে গ্যাসের দামটা না বাড়ানো হয়, এবং সরকার যেটা বলছে 10 দিনের মতো গ্যাসের এলপিজি যে সিলিন্ডার আছে সেগুলো ইনট্যাক্ট আছে। মানে আপনি আশঙ্কা করছেন যে এটাকে কাজে লাগিয়ে যেন গ্যাসের দামটা না বাড়ে, এবং সরকার যেটা করছে সেটা হচ্ছে ডোমেস্টিক সাপ্লাইটাকে চালু রাখতে, এবং দেখবেন এর সঙ্গে প্রোপেন, বুটেন এগুলো লাগে, এগুলোর জন্য আবার কমার্শিয়াল প্রোডাকশন হয়, পেট্রোকেমিক্যাল জিনিস তৈরি হয়। সরকার বলছে পেট্রোকেমিক্যাল জিনিস এখন বাবা তৈরি করতে হবে না, তাতে যদি আমাদের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় হোক, সাধারণ মানুষের গৃহস্থের রান্নাঘরটা যাতে সতেজ থাকে। কিন্তু এর সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের উপরে একটা দেখবেন হ্রাস টানা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডাররা কারা ব্যবহার করেন? যারা দেখবেন রেস্টুরেন্ট চালাচ্ছেন, ক্যাটারিং সার্ভিস চালাচ্ছেন, বা অনেক প্রোডাকশন হাউস আছে, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনস আছে যেখানে লাগে, সেই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা যদি জিনিসের দাম বাড়িয়ে দেয়, এবং ডিস্ট্রিবিউটাররা, আমি জোড়াতে আপনাদের মাধ্যমে আমি আবেদন করব যাতে সাধারণ মানুষের হয়রানি না হয়, কোনো রকম কালোবাজারি না হয়, সরকারের প্রশাসনের যাতে নজর থাকে, এবং সরকারের যে নির্দেশিকা সেই নির্দেশিকাটা সাধারণ মানুষকে যেরকম মানতে হবে, ডিস্ট্রিবিউটারকেও মানতে হবে। কিন্তু সাধারণভাবে দেশের সামগ্রিক যে অবস্থা, তেলের যোগানের যে অবস্থা, হরমুজ প্রণালীর যে অবস্থা, তাতে এটা হওয়ারই ছিল। এবং আগামী দিনে যুদ্ধটা কতদিন চলে, হরমুজ প্রণালী কতদিন বন্ধ থাকে, তাতে আমাদের এই যে এলপিজি 21 দিনের সেকেন্ড সিলিন্ডার বুক করা যাবে, সেটা 21 থেকে 41 দিন হবে কিনা, সেটার জন্য আমাদের সবাই আশঙ্কিত আছে। কিন্তু সঙ্গে সঙ্গে সরকারের অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এবং দেখুন, রাশিয়ার থেকে তেল কেনার একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট যেটার কথা বলা হচ্ছিল, সেখানে একটা অতিরিক্ত শুল্কের চাপের কথা আমরা বলছিলাম, সেই জায়গা থেকে আমেরিকা সরকার নরম মনোভাব নিয়েছে, 1 মাসের জন্য রেস্ট্রিকশনটাকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু সরকারকে আরও, আমি বলবো নিশ্চয়ই সরকার করছে, আমরা সরকারের উপর ভরসা রাখছি। সাধারণ মানুষকে এক্ষুনি প্যানিক করবেন না। আপনারা সরকারের এইসব ডাইরেক্টিভ যখনই সরকার দিতে থাকে, সাধারণ মানুষের মনে কিন্তু একটা আশঙ্কা। অনির্বাণদা আরো একটা আশঙ্কার জায়গা তুলে ধরছেন যে এই যুদ্ধের পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে কেউ যেন কালোবাজারি না করে, কালোবাজারির সুযোগ না নেয়। মানে একেবারেই রান্নাঘরে তো আর তালা পড়বে না। অবশ্যই আমি এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখাবো ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের সভাপতি জন মুখোপাধ্যায় কি বলেছেন, দেখুন। মুহূর্তে তেমন কোনো সিচুয়েশন নেই, কোনো নিষেধাজ্ঞাও নেই। যেখানে যত পরিমাণ তেল মজুদ আছে তাতে আমাদের এই মুহূর্তে আশঙ্কা হওয়ার কোনো কারণ নেই। তবে অয়েল কোম্পানি থেকে বারে বারে বলে দিচ্ছে কাস্টমার সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে কোনো প্যানিক বাইং যেন না করা হয়। প্যানিক বাইংয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়। আদারওয়াইজ এই মুহূর্তে সাফিসিয়েন্ট মজুদ আছে। যেটা আসে এটা রিফাইনারি হয়ে আমাদের কাছে আছে। তো ক্রুড অয়েলের কতটা যোগান আছে সেটা অয়েল কোম্পানি বলতে পারবে, আমাদের এই মুহূর্তে বলা সম্ভব না। বাট আমাদের কাছে যে আমরা যেখান থেকে যোগান পাই, সাপ্লাই পয়েন্ট গুলো, সেখানে সাফিসিয়েন্ট তেল আছে, এবং ওরাও বলে দিয়েছে এই মুহূর্তে কোনো প্যানিক করার কোনো দরকার নেই।
আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, অবশ্যই এই যে পুরনো নির্দেশিকা আবার ফিরে এলো, যেটা আশঙ্কা বুকে ভয় ধরিয়ে দিয়েছে যে রান্নাঘরে তো আর তালা দেওয়া যাবে না, 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার, এই বিষয়টা যেমন আছে, কারণ ভারতে যে ক্রুড অয়েল ঢোকে সেটার প্রায় একটা অংশ অর্থাৎ প্রায় 50% হরমুজ প্রণালী দিয়ে আসে, আর সেই হরমুজ প্রণালীটা ইরান বন্ধ করে দিয়েছে ভারতের জন্য। কি হতে পারে এই পরিস্থিতি? 1, 2 হচ্ছে 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার ছাড়পত্র দিয়েছে আমেরিকা। কিভাবে এই খবরদারিতে চালিয়ে যেতে পারে ট্রাম্প? হ্যাঁ, দেখুন, মানে রাষ্ট্রসংঘের যে চার্টার আছে তাতে বলছে সোভারেন ইকুয়ালিটি, মানে সব রাষ্ট্রই সমান। সেখানে ভারত ছোট বা আমেরিকা বড় বা অন্য কোনো দেশে সেখানে কোনো ডিভিশন করার, কিন্তু অবাক করার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প মনে করছেন সারা পৃথিবীটাই তার, এবং যেভাবে রাশিয়ান তেলের উনি লাইসেন্সটা দিলেন, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে যে লাইসেন্স বলছে ভারতকে লাইসেন্স দেওয়া হলো 30 দিনের জন্য তারা রাশিয়ান অয়েল তুলতে পারবে, এবং তারও শর্ত আছে কোন জায়গা থেকে তুলবে, আগে কি অর্ডার আছে ইত্যাদি। এইটা তো মানে পছন্দের অধিকার তো মানে রাষ্ট্রের, না আমি কার কাছ থেকে কিনবো সেটা আমার। কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেনের যুদ্ধের কথা বলে তখন কিন্তু মানে আমরা কিন্তু তখন থেকেই তেল কিনে যাচ্ছি, যুদ্ধ থেকেই তেলটা রাশিয়া থেকে আমরা কিনছি, কিন্তু কোনো বাধা আসেনি। বাধাটা এসে হাজির হলো যখন উনি বললেন পাকিস্তান যুদ্ধ উনি থামিয়েছেন। আমরা খালি বলেছি যে পাকিস্তান থেকে অফার এসেছিল, তারপরে একবার যুদ্ধ, তাতেই উনি রেগে গিয়ে নানান ধরনের শুল্ক যুদ্ধ শুরু করলেন। তো যাই হোক, এখন তো যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের তো 85 থেকে প্রায় 88% তেল বাইরে থেকে আনতে হয়, হরমুজ প্রণালী দিয়ে একটা বড় অংশ আসে, সেটা আটকে যাওয়াতে তেলের একটা ঘাটতি হওয়ার সম্ভাবনা। কিন্তু রাশিয়ান তেল এর লাইসেন্স পাওয়াতে একটা দুশ্চিন্তা আমাদের কাটছে যে হ্যাঁ, তেলটা আমরা পাবো, অর্থাৎ অনিশ্চয়তার কোনো জায়গা নেই, এবং অনিশ্চয়তা যদি না থাকে তাহলে যারা একদমই রাজাগোপাল বাবু, মানুষের দুশ্চিন্তা হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষরা আমরা ভাবছি যে কি করব, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো দুশ্চিন্তা নেই। তিনি একেবারেই চিন্তিত নন এই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে। গ্যাসের দাম বাড়লে বাড়বে বলছেন, যুদ্ধ থামলে আবার দাম কমে যাবে। গ্যাসের দাম নিয়ে এরকমই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতেও ঊর্ধ্বমুখী গ্যাসের দাম, অবিচল ট্রাম্প গ্যাসের দাম বাড়াচ্ছে, এটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে তিনি দাবি করছেন। এই ব্যাপারে আমার চিন্তার কিছু নেই বলে বলছেন ডোনাল্ড ট্রাম্প। আমি এই জায়গায় সুমনদার কাছে আসবো। সুমনদা, আপনারা বলছিলেন দলীয় একটা বৈঠক কেন করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ডোনাল্ড ট্রাম্পের এই দাবি কেন মেনে নিচ্ছেন? আপনারা বারবার দাবি জানাচ্ছেন, আজকেও আবার কি ভাবে বলছেন ডোনাল্ড ট্রাম্প গ্যাসের এরকম মূল্যবৃদ্ধি তিনি আদৌ চিন্তিত নন? না, আমি একটা কথা বলি, দেখুন, নরেন্দ্র মোদী যখন থেকে ক্ষমতায় এসছেন উনি অপটিক্সটাকে খুব গুরুত্ব দিয়েছেন, যে চীনের রাষ্ট্রপতি এসে নাগরদোলা চলল কিনা, উনি হাউডি ট্রাম্প, হাউডি মোদি, এই যে সব বিভিন্ন ধরনের প্রোগ্রাম করলেন, আন্তর্জাতিক মানচিত্রে নিজেকে কোট আনকোট বিশ্বগুরু বলে তুলে ধরার একটা চেষ্টা করলেন, এবং ভারতবাসীর সামনেও সেটা করলেন। কিন্তু দেখা গেছে যে ওনার বিদেশ নীতির এতটাই ব্যর্থতা যে কখনো ভুটান, কখনো নেপাল, কখনো মালদ্বীপ ভারতবর্ষকে লাল চোখ দেখিয়েছে। ইন্দিরা গান্ধীর আমলে, জওহরলাল নেহরুর আমলে, পরে রাজীব গান্ধীর আমলেও আমরা দেখেছি আন্তর্জাতিক মানচিত্রে ভারতবর্ষের কি সম্মান। আজকে বড় দাদার মতন ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় ধমক দেয় ভারতবর্ষকে। কি ডোনাল্ড ট্রাম্প, কি উনি একটা ক্ষমতাশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, উনি বলে দিচ্ছেন 30 দিনের জন্য তোমাদের ওয়েভার দেওয়া হলো। হু ইজ হি? এই প্রশ্নটা তো দেখুন, অত টেকনিক্যালিটিস সাধারণ মানুষ বোঝে না। যে সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টি বিশ্বগুরু, নরেন্দ্র মোদী হচ্ছেন বিশ্বগুরু, এটা বোঝানোর চেষ্টা করেন, সেই নিরীহ সরল আবার শিক্ষিত ভারতবাসী কি দেখছে, অন্য একজন রাষ্ট্রপ্রধান আমাদের 30 দিনের টাইম দিচ্ছে, অ্যালাউ করছে যে এই 30 দিন আমরা অমুক জায়গার থেকে তেল কিনতে পারি। দেখুন, এটা খুব পরিষ্কার কথা, নরেন্দ্র মোদীর বিদেশ নীতি ফেলিওর। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোও ছিল, সেই সম্পর্কগুলো উনি খারাপ করেছেন।
আজকে ইরানের পক্ষে বলতে গেলে অনেক ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা ভারতীয় জনতা পার্টি বলছে, কিন্তু ইরান হচ্ছে সেই রাষ্ট্র যে কাশ্মীর ইস্যুতে যখন মধ্যপ্রাচ্যের অনেক দেশ, আমাদের অনেক প্রতিবেশী আমাদের বিরোধিতা করেছে, ইরান আমাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে তাদের সর্বোচ্চ নেতা বা তাদের রাষ্ট্রপ্রধান খুন হয়ে গেলেন, আমাদের ভারত সরকার চুপ রইল। কিন্তু দেখুন নিয়তির একেবারে খেলা। আপনি বলছেন ভারত সরকার চুপ রইল, ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত চাপিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আমাদের মনে আছে রাশিয়া থেকে বেশি বেশি তেল কেনার জন্য ভারতের ওপর চড়া হারে আমদানি শুল্ক চাপিয়েছিলেন এই ডোনাল্ড ট্রাম্পই। সেই ডোনাল্ড ট্রাম্পকে কেন এত খবরদারি, কেন এত নাক গলাতে দিচ্ছে ভারত? এই বিরোধীরা এই প্রশ্ন তুলছে। দেখুন জ্বালানি নিয়ে একটা বিরাট আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। গ্যাস বুকিং রেস্ট্রিকশন একেবারে 21 দিন করে দেওয়া হয়েছে। আর এখানেই বারবার কেন্দ্রীয় সরকারকে, বিজেপিকে বিধছে বিরোধীরা। ভারতকে আমেরিকার তেল ছাড়পত্র নিয়ে কড়া সমালোচনা করে বিচ্ছে বিরোধীরা। রণদীপ সূর্যওয়ালা তিনি পোস্ট করেছেন যে ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিজেপি সরকারের আমলে সমঝোতার মুখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেও তিনিও আক্রমণ শানালেন যে কি করে ভারত কোথা থেকে তেল কিনবে, পেট্রোল কিনবে সেটা ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কি করে বিজেপিটা করতে পারে? মুখ বুজে সইছে কেন্দ্রীয় সরকার। মোদী কিছু কেন বলছেন না? অভ্র, দেখুন কংগ্রেসের তো লম্বা অনেক বড় বড় ডায়লগ শুনলাম, আমি আশা করবো আমার কথাগুলো উনি চুপ করে শুনবেন। তো উনি এমন একটা দল করেন কংগ্রেস প্রতিনিধি যেখানে সোরস কাকুর কোলে উঠে রাজনীতিটা করা হয়, এবং রাহুল গান্ধী নামক একজন নেতা বিদেশের বিভিন্ন মঞ্চে গিয়ে দেশের ব্যাপারে উল্টা পাল্টা ভুল ভাল কথা, অসম্মানজনক কথাবার্তা বলে আসেন। তো ওনাদের থেকে এই ধরনের মন্তব্য আশা করাটা সেই জন্যই নর্মাল আমি মনে করি। তো উইদাউট এনি তথ্য উনি অনেক কথা বলে গেছেন, কিন্তু আমি একদম তথ্যভিত্তিক কথা বলছি। GTAIC ডেটা বলছে আজকের দিনে দাঁড়িয়ে রাশিয়া থেকে 40% ক্রুড অয়েল ইম্পোর্ট করে ইন্ডিয়া, 40%। আর আপনার মাঝখানে আমি বলিনি, দাঁড়ান। আর রয়টার্সের ডেটা দেখাচ্ছি আমি। এই যে ইউএস এর কথা এরা বড় বড় কথা এরা বলছিল যে ইউএস এর এই ধরনের সোকল থ্রেটের পরেও কিন্তু আমরা অয়েল ইম্পোর্ট যেরকম ছিল সেরকমই রেখেছি। এবার আজকে পাঁচকে বলে কিন্তু রাশিয়া থেকে তেল কিনবো কি কিনবো না, ভারত কিনবে কি কিনবে না সেটা ঠিক করে দেবে আমেরিকা। একটু কমেন্ট করে থাকতে পারে, কিন্তু ডেটার সামনে কিন্তু তাদের ভুল বার্তাটা এক্সপোজড হয়ে যায়। আমি বলছি আজকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে বলে এই ধরনের পুরো বিশ্বব্যাপী একটা টালমাটাল সিচুয়েশন, তারপরেও কিন্তু আমাদের রাষ্ট্রে এর কোনো আঁচ আসেনি। ঠিক যেমনি ইন্ডিয়া পাকিস্তান লড়াইয়ের সময় কোনো একটা আঁচ ভারতীয়দের ওপর আসেনি, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ হচ্ছে তখনও কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি সেটা নিশ্চিত করছে ভারত, নিশ্চিত করছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকার নিশ্চিত করছে যে কোনো ধরনের প্রবলেম ভারতীয়দের হবে না, এটা একদম এনশিওর করে যাচ্ছে। একদম একদম 21 দিনের রেস্ট্রিকশন কেন? তাহলে 21 দিনের রেস্ট্রিকশন কেন? মার্কিন দালালি করেছে একসঙ্গে নয় প্লিজ। অর্ণবকে বলেছি, সুমন দা আপনি প্লিজ বলেছেন, একদম সময় নেই। একদম অভ্রের কাছে প্রশ্ন ছিল তাহলে 21 দিনের রেস্ট্রিকশন কেন, কিন্তু অর্ণবকে বলতে হবে। হ্যাঁ, আমি একটাই কথা বলবো যে এই যে কথাটা বলছেন স্কট বেসিং যে এই যে টুইটটা করলেন, টুইট করে বললেন যে ওয়েবার দেওয়া হচ্ছে 30, উনি এটা বলার কে? তার মানেটাই হচ্ছে কোথাও হচ্ছে আমরা কম্প্রোমাইজ করছি, আমরা কম্প্রোমাইজ করছি। আমি 30 দিন কিনতে পারবো, তার মানে কোনো একটা জায়গায় আমাদের যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতি সার্বভৌমত্ব হারাচ্ছে কোথাও একটা। সেই জায়গাতে আমরা আসলে আরেকটা ব্যানানা রিপাবলিক হতে চলেছি, একটা ব্যানানা রিপাবলিক হতে চলেছি আমরা। ঠিক ল্যাটিন আমেরিকার ব্যানানা রিপাবলিকের মতো পরিস্থিতি ভারতবর্ষে তৈরি করতে চলেছে এই বিদেশি, এই বিজেপি সরকার। এরা হচ্ছে একেবারে মার্কিন দালাল, এরা মার্কিন দালাল পুরোপুরি। একদম নিশ্চিতভাবে এখানে লাগাতার প্রথম থেকে আমাদের রাজনীতির সূচনায় মার্কিন সাম্রাজ্যবাদের দালালির বিরুদ্ধে। পশ্চিমবাংলায় বসে আমরা যে এখানে কতটা আজ করতে পারবো জানি না, কিন্তু সম্ভবত যারা এখানে বসে আছেন তারা সবাই দেখেছি বিদেশ সচিব পর্যায়ের যে বিবৃতিটা যেটা ওয়াশিংটন পোস্টেও দিয়েছে, সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে এই যে ছাড়টা এটা কেবলমাত্র সাময়িক। 2, এটা সমুদ্রে যে জাহাজগুলো আছে সেগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, যাতে বিশ্ব অর্থনীতিতে মার্কিন স্বার্থের কোনো বিঘ্ন না ঘটে। অত্যন্ত সাময়িকভাবে এটা কার্যত ঘুরপথে একটা শর্ত দেওয়া হয়েছে, যে শর্তে বলা হচ্ছে যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের তেল নীতির কাছাকাছি, বাণিজ্য নীতির কাছাকাছি ভারতের যে তেল কেনার যে বিষয়টি সেটি বিবেচনার দিকে আসবে। অর্থাৎ রাশিয়ার থেকে তেল কেনার ব্যাপারটা মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদন করেছে বা ইত্যাদির প্রতি কিছুই নয়। এখন পুরো নিয়ন্ত্রণে যাচ্ছে, পুরো নিয়ন্ত্রণে চলে গেছে।
দেখুন, রাজনৈতিক দরজা আক্রমণ পাল্টা আক্রমণ চলবে, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষরা আমরা এই অনিশ্চয়তার মধ্যে ভুগছি এবং আশঙ্কা আরো বাড়ছে, কারণ 21 দিনের জন্য রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে, জানিয়ে দুশ্চিন্তা, আশঙ্কার জায়গা, উদ্বেগের জায়গা আরো তৈরি হলো। অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট এই নিয়ে আপনাদের দিতে থাকবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।